বন্ধুরা, আজ থেকে আমরা আবার মার্ভেলের আরেকটি নতুন কমিক সিরিজ সিভিল ওয়ার 2 কমিকটিকে এক্সপ্লেন করতে চলেছি। এই কমিক বুকটি আসলে সাল 2016-র মধ্যে রিলিজ হয়েছিল এবং এর মধ্যে টোটাল 9টি ইস্যু রয়েছে, কিন্তু আমরা এই কমিকের পুরো কাহিনীকেই 4টি ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। এইসব ছাড়াও বন্ধুরা, আপনাদের জেনে নেওয়া উচিত যে মার্ভেল সিভিল ওয়ার 2 কমিকটি সিভিল ওয়ার 1 কমিকের পরের কাহিনী নয়, বরং এই কমিকের কাহিনী পুরোপুরিভাবেই আলাদা। চলুন বন্ধুরা, এবার এই কমিকের পুরো কাহিনীকেই জানা যাক। এই কমিকের পুরো কাহিনীকে জানার আগে প্রথমে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তকে জেনে নেওয়া উচিত, যাতে আমরা এই কমিকের পুরো কাহিনীকে সহজেই বুঝে যেতে পারি। সব থেকে প্রথমে আসবে আমাদের কাছে ক্যাপ্টেন মার্ভেল। ক্যাপ্টেন মার্ভেল আসলে এমন একটি সুপার হিরো যে নিজের পুরো পাওয়ারকে পেয়েছিল পেস্টনের কাছ থেকে, এবং এখনের সময় সে আলফা ফাইটারের লিডার এবং সে পুরো পৃথিবীর প্রথম লাইন অফ ডিফেন্স। পরে রয়েছে আমাদের কাছে ওয়ার মেশিন অর্থাৎ কর্নেল জেমস রোডস। ওয়ার মেশিন আসলে ইউএস এর সেক্রেটারি অফ স্টেট, এমনকি তার ইউএস এর এয়ার ডিফেন্সের মধ্যে ফ্লাইং ডিভিশনের মধ্যেও রাখা হয়েছে। এরপরে রয়েছে আমাদের কাছে সিহাল। সিহাল হলো হাল্কের কাজিন, যে পেশাগতভাবে একটি লয়ার। এবং সবশেষে রয়েছে আমাদের কাছে ইনহিউম্যান। এরা হলো আসলে এক প্রকারের হিউম্যান, যাদের উপরে আজ থেকে অনেক বছর আগে ক্রি এক্সপেরিমেন্ট করেছিল, এবং ওই এক্সপেরিমেন্টের জন্য কোনো ইনহিউম্যান যখন কারো কিছু সংস্পর্শে এসে যায়, তখন তাদের কাছে কিছু ইউনিক পাওয়ার এসে যায়। যেহেতু তারা মানুষদের থেকে পুরোপুরিভাবেই আলাদা, এই জন্য তারা মানুষদের সাথে কখনোই থাকে না। তারা আসলে পুরোপুরিভাবেই আলাদা একটি শহরের মধ্যে বসবাস করে, এমন একটি শহর যেটিকে শুধুমাত্র ইনহিউম্যানদের জন্যই বানানো হয়েছিল, এবং এই শহরের নাম হলো অ্যাডলিয়ান। চলুন এবার এই সমস্ত কিছুকে জেনে নেওয়ার পর কাহিনীকে শুরু করা যাক। এই কমিকের কাহিনী শুরু হয় ওহাইও ইউনিভার্সিটি থেকে। যে ইউনিভার্সিটির মধ্যে ওলেসেস নামক একটি ছেলে নিজের ক্লাসের মধ্যে থাকা একটি মেয়ের সাথে ডেটে যাওয়ার জন্য তাকে জিজ্ঞাসা করে, এবং ওলেসেস ওই জায়গার মধ্যে যেতে যেতে নিজেকে মনে মনে বলতে থাকে, ওলেসেস আজকে মন থেকে ওই মেয়েটিকে ডেটে যাওয়ার জন্য বলেই দে, বেশি তো হলে ওই মেয়েটি তো নাই বলবে, কিন্তু তুই তো ট্রাই তো কর। এসে ওই মেয়েটির কাছে পৌঁছে যায়, যার নাম ছিল মিশেল। ওখানে এসে ওলেসিস মিশেলের সাথে কথা বলতে শুরু করে। তখনই ওলেসিস এবং তার বন্ধুরা আকাশের মধ্যে ট্রেরিজেন ক্লাউডকে দেখতে পায়। যেই দৃশ্যকে দেখার পর ওখানে সমস্ত মানুষেরাই অবাক হয়ে যায়। ট্রেরিজেন ক্লাউডকে দেখার পর মিশেল বলতে থাকে, ওয়াও, ট্রেরিজেন ক্লাউড আসলেই হয়ে থাকে? ইনহিউম্যান কি আসলেই রয়েছে? চিন্তা করো, যদি আমাদের মধ্যে কেউ ইনহিউম্যান হয়ে থাকে তো? এই কথাকে শোনার পর ওলেসিস বলতে থাকে যে, ও গড, আমি তো মনে করছিলাম এগুলো তো আসলে এমনি কথা, কিন্তু এগুলো তো আসলে সত্য ঘটনা। এরপরে ট্রেরিজেন ক্লাউডটি ওখান থেকে চলে যায়। ওই সময়ের মধ্যেই মিশেল ওলেসিসকে বলতে থাকে, আমি কিছু ফিল করছি, তুমি কি কিছু ফিল করতে পারছো না? তখনই ওলেসিস বলে, হ্যাঁ, আমিও ফিল করতে পারছি। সমস্ত বাচ্চারাই ওই ট্রেরিজেন ক্লাউডকে ওখান থেকে যেতে দেখতে পায়। এরপরে ওটি চলে যাওয়ার পরে তারা যখন পিছনের দিকে তাকায়, তখন তারা ইনহিউম্যানের দুটো কুকুনকে দেখতে পায়। যেই দুটো কুকুন ছিল ওলেসিস এবং মিগেলের, অর্থাৎ ওলেসিস এবং মিশেল দুজনেই ইনহিউম্যান, এবং এখন তাদের ইনহিউম্যান পাওয়ারও অ্যাক্টিভেট হতে চলেছে। অন্যদিকে আমরা ক্যাপ্টেন মার্ভেলকে দেখতে পাই, যে আলটিমেটের হেডকোয়ার্টারের মধ্যে সবকিছু রিপোর্টকে চেক করছিল। এটি আসলে আলটিমেটের টাস্ক ফোর্স, যেটিকে ক্যাপ্টেন মার্ভেল নিজে থেকে ক্রিয়েট করেছিল। এই জন্য সে নিজেই এই টিমকে অপারেট করে থাকে, এবং সে নিজের এই টিমের সাহায্যে পৃথিবীর মধ্যে হতে থাকা যে কোনো প্রকারের ডিজাস্টার এবং এরিয়ান ইনভেশনের উপর নজর রেখে থাকে। এই জায়গার মধ্যেই একটি এজেন্ট ক্যাপ্টেন মার্ভেলকে বলতে থাকে, পৃথিবীর মধ্যে সব জায়গার মধ্যেই এখন শান্তি রয়েছে, এবং কোন জায়গার মধ্যে কোনো প্রকার প্রবলেম নেই। এই জায়গার মধ্যেই ডক্টর স্যামসন, যে আসলে ক্যাপ্টেন মার্ভেলের খুবই পুরনো বন্ধু ছিল, সে ক্যাপ্টেন মার্ভেলের সাথে দেখা করার জন্য চলে আসে। এখানে এই কথা বলার সময় ডক্টর স্যামসন ক্যাপ্টেন মার্ভেলকে বলতে থাকে, আমি কি শুনতে পাচ্ছি ক্যারেল, তোমার এই টিমটি নাকি কোনো প্রকার ডিজাস্টার হওয়ার আগে সবকিছুকেই থামিয়ে নিতে পারে। এই কথাকে শোনার পর ক্যাপ্টেন মার্ভেল বলতে থাকে, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি ডক্টর, আমার একটি কাজিন রয়েছে যার দুটো ছেলে রয়েছে, তার দুটো বাচ্চাই খুবই ছোট। কখনো তারা জেনে এবং না বুঝে এমন কিছু কাজকে করে ফেলে যার ফলে তাদের জীবনও চলে যেতে পারে। কারণ যখনই আমার কাজিন তার বাচ্চাদের কাছ থেকে নজরকে সরিয়ে নেয়, তখনই তারা ছুরি এবং কাঁচিকে ব্যবহার করে খেলতে শুরু করে, এবং যখনই সে এগুলোকে দেখতে থাকে, তখনই তাকে দৌড়ে গিয়ে ওই সমস্ত জিনিসকে
ছিনিয়ে নিতে হয়। ডক্টর, আপনি এটিকে বুঝে নিন যে আমার কাজিন ডেলি এরকম ডিজাস্টার গুলোকে এড়িয়ে চলছে, কারণ সে এটিকে কখনোই চাইবে না যে তার ফ্যামিলির মধ্যে কোনো প্রকার ডিজাস্টার হোক বলে, যার ফলে তার বাচ্চারা নিজেকেই ক্ষতি করে নিক বলে। এই জন্যই আমার কাজিনকে প্রত্যেক দিনই তৈরি হয়ে থাকতে হয়। এই কথাকে শোনার পর ডক্টর স্যামসন বলতে থাকে, ক্যারেল, এইগুলো তো আমাদের সবার সাথেই হয়ে থাকে। এই কথাকে শোনার পর ক্যাপ্টেন মার্ভেল বলতে থাকে, হ্যাঁ ডক্টর, আমরা প্রত্যেক দিনই এরকম ডিজাস্টারের সম্মুখীন হই, কিন্তু ডক্টর আপনি চিন্তা করুন, আমরা যদি এই সমস্ত ডিজাস্টার গুলোকে আগে থেকেই আটকে নিতে পারি তাহলে কতটা ভালো হতে পারে। কোনো প্রকার ডিজাস্টার অর্থাৎ দুর্ঘটনা ঘটবেই না। এবং আমি এটিকে নিয়ে অনেকটা সময় ধরেই চিন্তা করছিলাম। এরপরে আগে ক্যাপ্টেন মার্ভেল বলতে থাকে, আমরা যদি কোনোভাবে আসতে থাকা বিপদকেই আটকে নিতে পারি তাহলে সবকিছু কতটা ভালো হতে পারে। এরপরে আমরা আবার ওহাইও ইউনিভার্সিটিকে দেখতে পাই, যেখানে ওলেসিস এবং মিশেল কুকুনের মধ্যে পরিবর্তন হয়ে যাওয়ার জন্য ওখানে অনেক বেশি মিডিয়া পৌঁছে যায় এবং তারা ওই জায়গাকে কাভারেজ করতে থাকে। এবং এর কিছু পরেই ওই জায়গার মধ্যে একটু কুকুন ভেঙে যায়, যেখান থেকে ওলেসিস বাইরে চলে আসে। ওলেসিসকে বাইরে দেখার পরেই পুরো মিডিয়ার লোকেরাই তাকে ঘিরে নেয় এবং তারা তাকে নিয়ে প্রশ্ন করতে থাকে যে সে আসলে কে এবং সে কিভাবে ওই কুকুনের মধ্যে গেল। এই সবের প্রশ্ন এবং উত্তর চলেই যাচ্ছিল, তখনই ওখানে মিশেলের কুকুনও ভেঙে যায়, যেখানে আসলে মিশেল পুরোপুরি ভাবেই পরিবর্তন হয়ে গিয়েছিল। সে আসলে এখানে লাল রঙের একটি ডিমানে পরিবর্তন হয়ে গিয়েছিল, অর্থাৎ সে পুরোপুরি ভাবেই একটি অন্য ধরনের ইনহিউম্যানে পরিবর্তন হয়ে যায় এবং সে কুকুন থেকে বাইরে আসার পরেই ওখান থেকে পালিয়ে যায়। এবং এই সময়ের মধ্যেই ওলেসিসের চোখ টকটকে লাল হয়ে যায় এবং সে হঠাৎ করেই নিচে পড়ে যায়। এবং যখনই সে দাঁড়িয়ে সামনের দিকে দেখতে থাকে তখনই সে নিজের আশেপাশে কিছুই দেখতে পায় না। ওলেসিসের সামনে একটুও মানুষ ছিল না, শুধুমাত্র তার সামনে ধ্বংসলীলা চলছিল। এরপরে ওলেসিস নিজের চারপাশে দেখতে থাকে যে তার পুরো শহরই ধ্বংস হয়ে গিয়েছে। ওই দৃশ্যকে দেখার পর ওলেসিস খুবই ভয় পেয়ে যায় এবং সে ভয়ে ওই জায়গা থেকে পালাতে শুরু করে এবং সে দৌড়াতে দৌড়াতে একটি জঙ্গলের মধ্যে পৌঁছে যায়, যেখানে সে খুবই বেশি হাঁপিয়ে যাওয়ার জন্য নিজের পাশে থাকা একটি গাছকে ধরে নেয় এবং সে কিছু সময়ের জন্য ওই জায়গার মধ্যে আরাম করতে শুরু করে। তখনই ওলেসিসকে পিছন দিক থেকে কেউ ডেকে নেয় এবং ওলেসিস যখন নিজের পিছনের দিকে তাকায় তখনই সে নিজের পেছনে সবকটি ইনহিউম্যানকেও দেখতে পায়, যাদের সাথে তাদের রানী মেডুসাও উপস্থিত ছিল। এখানেই মেডুসা ওলেসিসকে বলতে থাকে, আমার নাম হলো মেডুসা এবং আমি হলাম এই সমস্ত ইনহিউম্যানের রানী এবং আমি জানি তুমি খুবই ভয় পেয়েছো, কিন্তু তুমি আমাদেরকে ভরসা করতে পারো, আমরা এখানে তোমাকে সাহায্য করতেই এসেছি। এই উল্টো দিকে আমরা ম্যানহাটন শহরের মধ্যে দেখতে পাই আয়রন ম্যান, মাইলস মোরালেসের স্পাইডারম্যান, স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা, কামালা খানের মিস মার্ভেল এবং নোভা একসাথে মিলে একটি বড় সিলেস্টিয়ালদের সাথে লড়াই করতে শুরু করে, যে আসলে ম্যানহাটন শহরের মধ্যে সবকিছুকে ধ্বংস করছিল। এখানেই আয়রন ম্যান সবাইকেই বলতে থাকে যে ওকে গাইস, এবার প্ল্যানকে ফলো করো, এর আসলে তোমাদেরকে সামনা করতে হবে। এর কিছু পরেই ওই জায়গার মধ্যে মাইটি থর পৌঁছে যায় এবং এখানে আমরা দেখতে পাই তার পিছু পিছু অ্যাভেঞ্জার্স টিমকে ছাড়া এক্সম্যান, ডিফেন্ডার, এমনকি ইনহিউম্যানও এসে যায়। এখানে আসলে সমস্ত সুপারহিরোরা একসাথে এসে ওই জায়ান্ট সিলেস্টিয়ালের সাথে লড়াই করতে শুরু করে। ওই জায়গার মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ নিজের পুরো জাদুকরের টিমকেই নিয়ে চলে আসে এবং ওই জায়গার মধ্যে ডক্টর স্ট্রেঞ্জ এসে যাওয়ার পরেই নিজেদের সাথীদের সাথে মিলে ডায়মন্ড রিভার্সের স্পেলকে কাস্ট করে দেয় এবং যখনই ওই স্পেলটি কাস্ট হয়ে যায় তখনই ওই সিলেস্টিয়ালের আশেপাশের এলাকার ডাইমেনশন গুলো চেঞ্জ হতে থাকে, যার ফলে ওই সিলেস্টিয়াল জায়ান্টটি ওই জায়গা থেকে অদৃশ্য হয়ে যায়। এরপরে ডক্টর স্ট্রেঞ্জ নিজেদের সাথীদেরকে নিয়ে শান্ত হয়ে যায় এবং সে সবাইকেই বলতে থাকে এখন ওই সিলেস্টিয়াল জায়ান্টটি চলে গিয়েছে, এমনকি তার ফেরত আসার রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে। এরপরেই 2 দিন চলে যায়। এরপরে টনি স্টার্ক সিলেস্টিয়াল জায়ান্টকে হারানোর জন্য স্টার্ক টাওয়ারের মধ্যে একটি পার্টি রেখে নেয়। পার্টির মধ্যে টনি স্টার্ক একটি টেবিলের মধ্যেই উঠে পড়ে এবং সে সবাইকেই বলতে থাকে, বন্ধুরা, কালকে যদি ইনহিউম্যানরা আমাদের সাথে না আসতো তাহলে আমরা ওই লড়াইকে কখনোই জিততে পারতাম না, এই জন্যই আজকের পার্টি ইনহিউম্যানদের নামে। এরপরে টনি স্টার্ক বলতে থাকে, ইনহিউম্যান থ্যাংক ইউ, কালকে যদি তোমরা আমাদেরকে সময়ের মধ্যে সবকিছুকে না বলতে তাহলে আমরা হয়তো কখনো ওই সিলেস্টিয়াল জায়ান্টকে মারতেও পারতাম না, এই জন্যই সবার তরফ থেকে তোমাদেরকে ধন্যবাদ। এরপরে সমস্ত সুপার হিরোরা মিলে সব
সবকিছুকে এনজয় করতে থাকে। তখনই ক্যাপ্টেন মার্বেল মেডুসার কাছে পৌঁছে যায় এবং সে তাকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কালকের সম্বন্ধে কিভাবে জানলে যে আসলে এই ভয়ানক ঘটনাটি ঘটতে চলেছে বলে। তখনই টনি স্টার্ক পিছন দিক থেকে বলতে থাকে, হ্যাঁ আমিও এটিকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম। ক্যাপ্টেন মার্বেলের কথাকে শোনার পর মেডুসা সবাইকেই কাছে আসার জন্য বলে। এরপরে সে ওলেসিসকে সবার সামনে ডেকে নেয় এবং সে সমস্ত সুপারহিরোর সাথে ওলেসিসের দেখা করায়। এখানেই মেডুসা বলতে থাকে, তোমরা সবাই আমাকে নয় বরং ওলেসিসকে থ্যাংক ইউ বলো, কারণ কালকে আমরা ওই লড়াইকে জিততে পেরেছিলাম ওলেসিসের জন্যই। সমস্ত সুপারহিরোকে দেখার পর ওলেসিস বলতে থাকে, হাই আমি আপনাদের সবার খুবই বড় ফ্যান এবং আমি আপনাদের সবাইকেই জানি। তখনই স্টিভ রজার্স ওলেসিসকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কেমন ভাবে জানলে কালকে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে বলে। এই প্রশ্নের উত্তরে ওলেসিস বলতে থাকে, আমি এই পুরো ঘটনাকেই ঘটতে দেখেছিলাম। এই কথাকেই শোনার পর ক্যাপ্টেন মার্বেল বলতে থাকে, তুমি কি এটি বলছো তুমি ফিউচারকে দেখতে পারো? এই কথাকেই শোনার পর ওলেসিস বলতে থাকে, আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে বোঝাতেও পারবো না। আমি তো আসলে যা দেখেছিলাম সেটিকেই আপনাদেরকে বলেছি। এরপরেই অ্যাভেঞ্জার্সরা ওই জায়গার মধ্যে জিন গ্রেকে ডেকে নেয়। অ্যাভেঞ্জার্সরা জিন গ্রেকে বলতে থাকে, তুমি ওলেসিসের মাইন্ডকে পড়ে নিয়ে আমাদেরকে বলো ওলেসিস আসলে কিভাবে জানতে পারে ফিউচারের ঘটনাকে। এরপরে জিন ওলেসিসকে নিজের সামনে বসিয়ে দেয় এবং সে ওলেসিসের সাথে কথা বলতে বলতে তার মাথার মধ্যে হাত দিয়ে দেয় এবং কিছু সময় পরেই জিন গ্রে সবাইকেই বলতে থাকে যে আমি আসলে এর মাইন্ডের মধ্যে ঢুকতেই পারছি না, এর মাইন্ডকে তো আসলে কেউই পড়তে পারবে না। এই কথাকে শোনার পর সমস্ত সুপারহিরোরাই অবাক হয়ে যায়, কারণ জিন গ্রে সবার মাইন্ডকেই পড়তে পারত, কিন্তু ওলেসিসের মাইন্ডকে পড়া তার জন্য একটি ইম্পসিবল কাজ ছিল। সমস্ত কথাগুলোকেই শোনার পর ক্যাপ্টেন মার্বেল ওলেসিসের কাছে পৌঁছে যায় এবং সে তাকে অফার দিয়ে দেয় যে তুমি আমাদের আলটিমেটের টিমকে জয়েন করতে পারো, যাতে ক্যাপ্টেন মার্বেল ওলেসিসের সাহায্যে আগে থেকে আসতে দেখা যে কোনো দুর্ঘটনাকেই আটকে নিতে পারে। কিন্তু এই কথাকে শোনার পর টনি স্টার্ক কিছুটা অবাক হয়ে যায় এবং সে ক্যাপ্টেন মার্বেলকে বলতে থাকে, তুমি এখানে মজা করছো তাই না? তখনই ক্যাপ্টেন মার্বেল বলতে থাকে, এটিতে আসলে প্রবলেমই বাকি। এরপরে টনি স্টার্ক বলতে থাকে, আমাদের মাঝে একটি ইনহিউম্যান রয়েছে যার সম্বন্ধে আমরা এর থেকে আগে কিছুই জানতাম না। এসব ছাড়াও আমাদের কাছে তার অনেক কিছুই জিনিস অজানা রয়েছে, এমনকি এর মাইন্ডকেও কেউই পড়তে পারে না। কিন্তু হ্যাঁ, সে আমাদেরকে ফিউচার বলে থাকে। এর আগে টনি স্টার্ক ক্যাপ্টেন মার্বেলকে বলতে থাকে, তোমার কাছে আসলেই একটি ইনহিউম্যান রয়েছে যে তোমাকে অবশ্যই ফিউচার বলে থাকবে, কিন্তু এই ফিউচারের সম্বন্ধে আমাদের কোনো কিছুরই আইডিয়া নেই। এটাই তো আসলে আমার কাছে কারোরই কোনো জিনিস নিয়ে কোন রকম প্রবলেম নেই, কিন্তু আমার কাছে তার পাওয়ারের প্রবাবিলিটি ঠিক দাঁড়াচ্ছে না। টনির এই কথাকে শোনার পর রোডি তার কাছে পৌঁছে যায়। সে টনিকে বলতে থাকে সে আসলে যেই জিনিসটিকে দেখেছিল সেটি আসলে আগের দিন ঘটেছিল, কিন্তু রোডির এই কথাকে শোনার পর টনি স্টার্ক বলতে থাকে, হ্যাঁ ওই ঘটনাটি আসলে ঘটেনি, ওই দুর্ঘটনাটি ঘটার আগেই আমরা আটকে নিয়েছিলাম, এই জন্যই এটি কোন রকম ফিউচার ছিল না, এই জন্যই এই ব্যাপারকে নিয়ে তোমাদের চিন্তা করা উচিত। কিন্তু টনি স্টার্কের কথাকে শুনে ক্যাপ্টেন মার্বেল বলতে থাকে, আমি জানি না এটি কোন প্রকারের ইনহিউম্যান, কিন্তু এর জন্য যদি মানুষের জীবন বাঁচে তাহলে আমার কাছে সবকিছুই ঠিক। টনি স্টার্ক আবার ওলেসিসের কাছে পৌঁছে গিয়ে তার সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করে, যার উত্তরে ওলেসিস বলতে থাকে সে নিজের পাওয়ারের সম্বন্ধে কিছু সময় আগে থেকেই জানতে পেরেছে। এর থেকে আগে তো আমি জানতামই না যে আমি আসলে একটি ইনহিউম্যান বলে। আমি যখন টেরিজেন ক্লাউডের সংস্পর্শে এসে যাই তখনই আমার কাছে এরকম পরিবর্তন এসে যায়। এরপরেই ওলেসিসের চোখ লাল হয়ে যায় এবং সে আগের কথাগুলোকে মনে করতে থাকে, যার মধ্যে সে দেখতে পায় সে জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছিল এবং যখন সে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যায় তখনই তার কাছে ইনহিউম্যানের রয়্যাল ফ্যামিলি এসে যায়, যারা তাকে অ্যাডলিয়ান নিয়ে চলে যায় এবং তারাই তাকে পাহাড়ের উপর প্রকাশ করাতে শেখায়। এবং তখনই আমি দেখতে পাই পুরো দুনিয়া শেষ হয়ে গিয়েছে, সমস্ত জায়গার মধ্যে শুধুমাত্র ধ্বংস ছিল। তো ওই দিনটি আর কখনোই আসেনি, কারণ তোমরা সবাই মিলে ওই ঘটনাটিকে আটকিয়ে নিয়েছিলে, এই জন্যই আপনাদের সবাইকে থ্যাঙ্কস। এই কথাকে শোনার পর টনি স্টার্ক সবাইকেই বলতে থাকে যে হ্যাঁ মেনে নিলাম, এই বাচ্চাটি এসে আমাদেরকে বলতে থাকবে হাল্কের একটি বাচ্চা হয়েছে যে আসলে পুরোপুরি হিটলারের মতো, সে শুধুমাত্র পুরো দুনিয়ার মধ্যেই লড়াই করে বেড়াচ্ছে। কিন্তু আমরা কি এই জন্য
হালকে জেলের মধ্যে ঢুকিয়ে দেব। আগে টনি স্টার্ক সবাইকেই বলতে থাকে যে কাল আসলে কাল ছিল, কাল আসলে কসমিক জায়ান্ট এসার জন্য আমরা তার সাথে লড়াই করেছিলাম এবং আমরা তাকে দুনিয়া থেকেই তাড়িয়ে দিই। কিন্তু এর আগে কি, আগে যদি ওলেসিস আমাদেরকে এটি বলতে থাকে ক্যাপ্টেন মার্ভেল আমাদের ফিউচারের জন্য বিপদ, তাহলে আমরা সবাই মিলে কি তোমাকে জেলের মধ্যে বন্দি করে দেব? সেটিকেও কোন রকম চিন্তা ভাবনা করে বা না করে তখনই ক্যাপ্টেন মার্ভেল টনি স্টার্ককে বলতে থাকে, টনি আমি চিন্তা করছিলাম তুমি আসলে ফিউচারিস্ট এবং তুমি সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করো। এর উত্তরে টনি বলতে থাকে, হ্যাঁ আমি ফিউচারিস্ট এবং আমি অবশ্যই ফিউচারের কথা চিন্তা করি। এই কথাকেই বলার পর টনি স্টার্ক একাই কনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এরপরে 3 সপ্তাহ পেরিয়ে যায়। এই সময়ের মধ্যে অ্যাটলান্টা শহরের মধ্যে ওলেসিস নিজের রুমের মধ্যে ঘুমাচ্ছিল, কিন্তু তখনই সে চেল্লাতে চেল্লাতে জেগে ওঠে, কারণ সে একটি ভয়ানক দৃশ্যকে দেখেছিল। ওলেসিস এখানে জোরে জোরে চেল্লাতে থাকে, যে আওয়াজকে শোনার পর কিছু ইনহিউম্যান তার কাছে পৌঁছে যায়। এই জায়গার মধ্যে মেডুসা ওলেসিসকে জড়িয়ে ধরে নেয় এবং সে তাকে শান্ত থাকার জন্য বলতে থাকে। এখানে মেডুসা ওলেসিসকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কি দেখেছো? এর উত্তরে ওলেসিস মেডুসাকে বলতে থাকে আপনি তাড়াতাড়ি আলটিমেটের টিমকে এখানে ডেকে নিন। এই ঘটনাটির কিছুদিন পর আমরা টনি স্টার্ককে তার ল্যাবের মধ্যে দেখতে পাই, যে নিজের আর্মারকে নিয়ে প্র্যাকটিস করছিল এবং ওই সময়ের মধ্যে তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে পৌঁছে গিয়ে টনি স্টার্ককে বলতে থাকে তার বন্ধু রোডি এখন মারা গিয়েছে। এই কথাকে শোনার পর টনি স্টার্ক অবাক হয়ে যায়। এরপরেই টনি স্টার্ক নিজের আর্মারকে পরে নেয় এবং ওখান থেকে সোজা সে আলটিমেটের হেডকোয়ার্টারের মধ্যে পৌঁছে যায়। ওখানে সে পৌঁছে গিয়েই মারিয়া হিলকে দেখতে পায়, যাকে দেখে টনি স্টার্ক কাঁদতে কাঁদতে বলতে থাকে কোথায় রয়েছে রোডি? এরপরে মারিয়া হিল তাকে রোডির রুমের মধ্যে নিয়ে যায়, যে রুমের মধ্যে রোডির ডেড বডি পড়েছিল। এখানে রোডির মৃতদেহের পাশেই তার আর্মারও পড়েছিল, যেটি আসলে পুরোপুরি ভাবেই অনেকগুলোই টুকরো টুকরোতে ভেঙে গিয়েছিল। ওই আর্মারকে হাতের মধ্যে তুলে নিয়ে আয়রন ম্যান বলতে থাকে এটি আসলে কখনোই হতে পারে না, কারণ এই আর্মারকে আমি বানিয়েছিলাম। এই আর্মারকে ভাঙার জন্য খুবই বেশি শক্তির দরকার। এগুলো আসলে কেমন ভাবে করলো এটিকে আমাকে বলো। এই কথাকে শোনার পর মারিয়া হিল বলতে থাকে ক্যাপ্টেন মার্ভেল আসলে একটি টিমকে বানিয়েছিল এবং সে আগে কিছু বলার আগেই আয়রন ম্যান ক্যাপ্টেন মার্ভেলের নামকে জোরে জোরে চেল্লাতে থাকে এবং সে তাকে নিজের সামনে আসার জন্য বলে দেয়। এরপরে টনি স্টার্ক জানতে পারে যে ক্যাপ্টেন মার্ভেল আইসিইউ এর মধ্যে রয়েছে। ক্যাপ্টেন মার্ভেল যখনই আইসিইউ এর মধ্যে পৌঁছে যায় তখনই সে দেখতে পায় সিহাল্ক বেডের মধ্যে পড়ে রয়েছে এবং সে খুবই বেশি ইনজার্ড অবস্থায় এবং তার পাশেই ক্যাপ্টেন মার্ভেলও বসে রয়েছে এবং তার অবস্থাও খুবই খারাপ। সিহালকে এই অবস্থার মধ্যে দেখে আয়রন ম্যান ক্যাপ্টেন মার্ভেলকে জিজ্ঞাসা করে জেনিফার কি আসলে ঠিক রয়েছে? এর উত্তরে ক্যাপ্টেন মার্ভেল বলতে থাকে হ্যাঁ সে এখন ঠিক রয়েছে, কিন্তু তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এমনকি ডক্টর এখনো পর্যন্ত শিওর হয়ে বলতে পারছে না যে জেনিফার এরপর থেকে চলতে পারবে কি পারবে না। আগে টনি স্টার্ক ক্যাপ্টেন মার্ভেলকে বলতে থাকে ঘটেছিল আসলে কি। এরপরে সে আয়রন ম্যানকে বলতে থাকে এই কাজটি আসলে থ্যানোস করেছে। থ্যানোস আসলে মনে করছিল আমাদের কাছে কসমিক কিউব রয়েছে, এই জন্য সে আমাদের উপর অ্যাটাক করতে চেয়েছিল। এই জন্যই আমরা জানতাম সে কোথায় রয়েছে, এই জন্যই আমরা লুকিয়ে লুকিয়ে তার উপর অ্যাটাক করে দিই, কিন্তু সে আমাদের এমন অবস্থা করে দেয়। তখনই আয়রন ম্যান জিজ্ঞাসা করতে থাকে তোমরা কিভাবে জানলে থ্যানোস কোন জায়গার মধ্যে রয়েছে বলে? এর উত্তরে ক্যাপ্টেন মার্ভেল কোন রকম জবাব দেয়নি। এই সময়ের মধ্যে ক্যাপ্টেন মার্ভেল মনে করছিল থ্যানোস আসলে কেমন ভাবে তার সাথীদের অবস্থা এমন খারাপ করে দিয়েছিল। আগে ক্যাপ্টেন মার্ভেল আয়রন ম্যানকে বলতে থাকে টনি তোমার কি মনে রয়েছে ওই ইনহিউম্যান ওলেসিসের কথা? সেই আসলে আমাদের কাছে এসেছিল এবং সেই আসলে আমাদেরকে এই সমস্ত ঘটনার কথা বলেছিল। এরপরেই আয়রন ম্যান বলতে থাকে আমি কোনো ইনহিউম্যানকে জানি না, তুমি আসলে আমার বন্ধুর জীবনকে নিয়েছ। এই কথাকে শোনার পর ক্যাপ্টেন মার্ভেল দাঁড়িয়ে পড়ে এবং সে বলতে থাকে রুডি শুধুমাত্র তোমার বন্ধু ছিল না, আমারও সেই বন্ধু ছিল, কিন্তু সে আসলে একটি সোলজারও ছিল যার মৃত্যু লড়াই করতে করতে ঘটেছিল। এমনকি সে এই মিশনের জন্য নিজে থেকেই তৈরি হয়েছিল। এরপরে টনি বলতে থাকে আমি তোমাদেরকে মানা করেছিলাম, আমি আসলে জানতাম এমন কিছু ঘটতে পারে, কিন্তু তোমরা আসলে আমার একটু মাত্র কথাকে শোনোনি। এর ফলে ক্যাপ্টেন মার্ভেল তার কাছ থেকে ক্ষমাকে চেয়ে নেয়। এর আগে ক্যাপ্টেন মার্ভেল বলতে থাকে রুডির সাথে যেই ঘটনাটি ঘটেছে তার জন্য আমি আসলে খুবই বেশি দুঃখিত, কিন্তু হ্যাঁ আমি এটি আবার করব। তখনই আয়রন ম্যান জিজ্ঞাসা করে
এখন থ্যানোস কোথায় রয়েছে। তখনই তারা বলতে থাকে এখন তারা থ্যানোসকে নিচের সেলের মধ্যে বন্ধ করে রেখেছে। এই কথাকে শোনার পর আয়রন ম্যান ওখান থেকে চলে যায়। আয়রন ম্যানকে ওখান থেকে চলে যেতে দেখে ক্যাপ্টেন মার্ভেলও তার পেছনে যেতে থাকে, কিন্তু তখনই শিয়াল ক্যাপ্টেন মার্ভেলের হাতকে ধরে নেয় এবং সে বলতে থাকে তোমাকে লড়াই করতে হবে ক্যারেল, এটি আসলে আমাদের ফিউচারকে নিয়ে, এই জন্যই তোমাকে অবশ্যই লড়াই করতে হবে। এই কথাটিকে বলার পর শিয়াল মারা যায় এবং এর সাথে এই পার্টটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এটাই ছিল মার্ভেল সিভিল ওয়ার 2 কমিকের প্রথম পার্টের পুরো কাহিনী। খুব তাড়াতাড়ি এই কমিকের পরের 3টি পার্টও আসতে চলেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।